অক্টোবর ১৯৬৫ ১৪ জন পর্বতারোহীর একটা টিম ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ নন্দা দেবীতে ক্লাইম্বিং করছিলেন। এই টিমের মধ্যে ৬ জন ছিল আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএর মেম্বার, আর বাকিরা ছিল ভারতীয়। আর এই টিমটার কাছে সে সময় ছিল একটা ১০০ কেজি ওজনের নিউক্লিয়ার ডিভাইস, যার পাওয়ার হিরোশিমায় ফেলা নিউক্লিয়ার বম্বের প্রায় অর্ধেক ছিল। এই টিমটার উদ্দেশ্য ছিল এই নিউক্লিয়ার ডিভাইসটাকে নন্দা দেবীর শিখরে নিয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো কেন? আর জানলে শকড হবেন, সেদিন ওই পর্বতারোহীদের সাথে এমন কিছু হয়েছিল যে তারা ওই নিউক্লিয়ার ডিভাইসটাকে হারিয়ে ফেলে। ইভেন আজ প্রায় ৬০ বছর পার হয়ে যাবার পরেও ওই নিউক্লিয়ার ডিভাইসটিকে আর খুঁজে পাওয়া যায়নি। বলা হয় যদি কোনো কারণে গঙ্গা, যার উৎপত্তি এই হিমালয়ে, সেই গঙ্গার জলের সাথে এই ডিভাইস সংস্পর্শে আসে, তাহলে কয়েক কোটি মানুষের মৃত্যু হতে পারে। ইভেন আজও ভারত সরকার এই বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করে। তো প্রশ্ন হলো, কি এই নিউক্লিয়ার ডিভাইস? কেন সিআইএ ভারতের একটা পর্বতের শিখরে এই নিউক্লিয়ার ডিভাইসকে ইনস্টল করতে চাইছিল? ভারত সরকারও কি তাহলে এই মিশনের সাথে যুক্ত ছিল? আমি জানি অনেকে হয়তো আপনারা ভাবছেন যে আমি হয়তো আজ কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে কথা বলবো। ইভেন আমি নিজে যখন এই বিষয়টা প্রথম শুনেছিলাম তখন আমার কাছে এটা কোনো একটা কনস্পিরেসি থিওরি মনে হয়েছিল। কিন্তু যখন আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করি, এমন কিছু ডকুমেন্টস খুঁজে পাই যেটা প্রমাণ করে যে এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। তো এই টপিকটা ভীষণই ইন্টারেস্টিং। তো আমি রয়েছি মিঠুন আপনার সঙ্গে, আর আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আর আজ কথা হবে হিমালয়ে হারিয়ে যাওয়া সিআইএর নিউক্লিয়ার ডিভাইস নিয়ে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চাম্বলি ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টেই পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম রাইনি। কিন্তু ৭ই ফেব্রুয়ারি ২০২১ হঠাৎই কোনো বৃষ্টি ছাড়াই পাহাড়ের খাদ থেকে নেমে আসে এক ভয়ানক জলের স্রোত। মুহূর্তের মধ্যেই এই বিশাল জলের স্রোত ওই গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যায়। প্রায় ২০০ জন মানুষ তৎক্ষণাৎ ওই বন্যার কারণে মারা যায়। কিন্তু হঠাৎ এই বন্যার কারণ কি ছিল? কারণ বছরে যে সময় এই বন্যাটা হয়েছিল সে সময় মূলত বৃষ্টিপাত হয় না। আর তখনই একটা স্পেকুলেশন করা হয় যে এটা হয়তো সিআইএর সেই হারিয়ে যাওয়া নিউক্লিয়ার ডিভাইসের কারণেই হয়েছে। ইভেন ভারতের বিজেপি পার্টির একজন মন্ত্রী নিশিকান্ত দুবে সিআইএর ওই হারিয়ে যাওয়া নিউক্লিয়ার ডিভাইস নিয়ে তার নিজের সরকারের কাছেই প্রশ্ন করে। এমনকি সে সময় ভারত সহ বিশ্বের নামি দামি নিউজ মিডিয়াগুলো এই বিষয়ে বেশ কিছু আর্টিকেলও লিখেছিল। আবার অনেকে এটাও মনে করেন কিছু বছর আগে উত্তরাখণ্ডে যে ল্যান্ডস্লাইডিং হচ্ছিল তার পেছনেও হয়তো এই নিউক্লিয়ার ডিভাইসটা থাকতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকার অফিসিয়ালি কোনো কংক্রিট অ্যান্সার দিতে পারেনি, যে কারণে আজও এই পুরো বিষয়টা ভীষণই মিস্টিরিয়াস হয়ে থেকে গেছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক ১৯৬৫ সালে এক্স্যাক্টলি কি হয়েছিল। তো সময়টা ছিল ১৯৬২। চীন হঠাৎ করেই ভারতের উপর আক্রমণ করে দেয়। চীনের এই আচমকা আক্রমণ ভারতের জন্য ভীষণই শকিং ছিল। সে সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ভারতীয় সেনাদের কাছে প্রপার গোলা বারুদও ছিল না। এমনকি কূটনৈতিক ও রাজনৈতিকভাবেও ভারত ভীষণই বাজেভাবে পরাস্ত হয়। আর ঠিক এই সময় কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ পিক পয়েন্টে ছিল। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, যারা সারা বিশ্ব জুড়ে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাইছিল, আর অন্যদিকে ছিল আমেরিকা, যারা ক্যাপিটালিজমের মাধ্যমে কমিউনিজমকে রুখে দিতে চাইছিল। আর এই সমস্ত ঘটনার মধ্যেই ১৯৬৪ সালের অক্টোবর মাসে কমিউনিস্ট চীন তাদের শিনজিয়াং প্রভিন্সে একটা ২২ কিলোটনের নিউক্লিয়ার বম্ব টেস্ট করে, যেটা হিরোশিমায় ফেলা নিউক্লিয়ার বম্বের থেকেও বেশি পাওয়ারফুল ছিল। আর এর মাধ্যমে চীন হয়ে যায় একটা পারমাণবিক শক্তিধর দেশ। এবার একটু ভালো করে বুঝবেন, চীনের এই পারমাণবিক শক্তি কিন্তু ভারতের কাছে একটা ডিরেক্ট থ্রেট ছিল, কারণ ভারত তখনও পর্যন্ত পারমাণবিক বোমা বানাতে পারেনি। অন্যদিকে আমেরিকা দেখে যে সোভিয়েত ইউনিয়নের মতো চীনও একটা কমিউনিস্ট কান্ট্রি, আর চীনও আমেরিকার সামনে একটা বড় থ্রেট। তারা ভয় পেতে শুরু করে যে চীন যদি প্রচুর পরিমাণে ব্যালিস্টিক মিসাইল বানায় এবং ভবিষ্যতে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে হাত মিলিয়ে আমেরিকার উপর আক্রমণ করে, তাহলে সেটা আমেরিকার জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। সুতরাং আমেরিকার দরকার ছিল চীনের উপর নজরদারি করা, বিশেষ করে চীনের মিসাইল প্রোগ্রামকে অবজার্ভ করা। আর আমেরিকা তখন এই কাজে হাত মেলায় ভারতের সাথে, কারণ এদের দুজনেরই কমন শত্রু ছিল কমিউনিস্ট চীন। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, এই মিসাইল টেকনোলজির উপর নজরদারি করার জন্য চীনের ভেতরে আমেরিকা বা ভারতের কারোরই খুব বেশি স্পাই ছিল না। উল্টে সে সময় স্যাটেলাইট টেকনোলজিও আজকের মতো এত উন্নত ছিল না। আর এই কারণে সিআইএ ঠিক করে তারা চীনের বর্ডারের কাছে একটা ভীষণই পাওয়ারফুল অ্যান্টেনা বসাবে, যার মাধ্যমে চীনের টেস্ট করা যে কোনো মিসাইলের সিগন্যাল সিআইএর কাছে দ্রুত পৌঁছে যাবে। এবার আসে নেক্সট প্রবলেম,
সেটা হচ্ছে ভারত এবং চীনের বর্ডারের মধ্যেই রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা। যদি ভারতের মাটিতে কোনো অ্যান্টেনা বসানো হয় তাহলে চীন থেকে আসা যে কোনো সিগন্যাল হিমালয় পর্বতে বাধা পেয়ে যাবে। অন্যদিকে আবার আমাদের পৃথিবী গোলাকার, যে কারণে বেশি দূরত্ব হলেও সিগন্যালে বাধা আসবে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই কারণে সিআইএ ঠিক করে তারা ভারতের একটা উঁচু পর্বত শৃঙ্গে এই অ্যান্টেনা ইনস্টল করবে, যার মাধ্যমে তারা চীনের যে কোনো প্রান্তে হওয়া মিসাইল টেস্টের সিগন্যাল পেয়ে যাবে। কিন্তু এই অ্যান্টেনা বসাতেও একটা সমস্যা ছিল। এই লিসেনিং ডিভাইস মানে অ্যান্টেনাটাকে কাজ করাতে গেলে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দরকার। কিন্তু ভারতের যে কোনো পর্বতশৃঙ্গে এত পরিমাণ ইলেকট্রিসিটি পৌঁছাবে কি করে? আর ঠিক এখানেই সিআইএ নাসার একটা স্পেস টেকনোলজিকে কাজে লাগায়। তো চলুন এবার এই বিষয়টাকে আরেকটু ভালো করে বুঝিয়ে বলছি। আপনি কখনো ভয়েজার 1 মহাকাশযানের নাম শুনেছেন? যে মহাকাশযানকে ডিপ স্পেসে পাঠানো হয়েছে এলিয়েন বা কোনো সিভিলাইজেশনের খোঁজে। 1977 সালে পাঠানো সেই মহাকাশযান অলরেডি পৃথিবী থেকে প্রায় 1,500 কোটি কিলোমিটার দূরে পৌঁছে গেছে। এমনকি এটা এখনও ক্রমাগত মহাকাশের আরও গভীরে যাচ্ছে এবং মাঝে মাঝেই এই মহাকাশযান থেকে বিভিন্ন ধরনের তথ্য বা রেডিও সিগন্যাল আমাদের পৃথিবীতে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহাকাশযানটা এই রেডিও সিগন্যালগুলো পাঠায় কি করে? তার ভেতরে ইলেকট্রিসিটি আসছে কোথা থেকে? আর 1977 সালে যখন এই মহাকাশযানটাকে তৈরি করা হচ্ছিল তখন কিন্তু সেভাবেই সোলার প্যানেলের চল আসেনি। সে সময় বিজ্ঞানীরা এই মহাকাশযানের ভেতরে একটা আরটিজি জেনারেটর সেট করেছিল। আর এখানে বিষয়টা একটু মন দিয়ে শুনবেন। আরটিজির ফুল ফর্ম হচ্ছে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। এই জেনারেটরের ভেতরে পেট্রোল বা ডিজেল থাকে না, এর ভেতরে জ্বালানি হিসাবে থাকে প্লুটোনিয়াম 238, যেটা একটা তেজস্ক্রিয় পদার্থ। আর এটা এতটাই তেজস্ক্রিয় যে এই পদার্থটা নিজে থেকেই হিট উৎপন্ন করতে পারে। আর এই প্লুটোনিয়াম 238 থেকে এত পরিমাণে হিট উৎপন্ন হয় যে ওই হিটকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, যার মাধ্যমে ওই মহাকাশযানের সমস্ত ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো চলতে পারে। আর সিআইএ এই রেডিও অ্যান্টেনার জন্য এমনই একটা আরটিজি জেনারেটর তৈরি করে, যার নাম ছিল স্ন্যাপ 19C। এখানে এখন আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই নিউক্লিয়ার জেনারেটরের ডায়াগ্রাম। এখানে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এখানেই থাকে সেই জেনারেটরের ফুয়েল, অর্থাৎ প্লুটোনিয়াম 238। আর এই প্লুটোনিয়ামগুলোই আজকের দিনে চিন্তার সবথেকে বড় কারণ। সিআইএ তাদের ডিভাইস তৈরি করে ফেলেছিল, কিন্তু তাদের এই সম্পূর্ণ কাজটা করতে হতো ভীষণই গোপনে, কারণ চীন বা সোভিয়েত ইউনিয়ন যদি এই বিষয় টের পেয়ে যায় তাদের গোটা মিশনটাই ফেল হয়ে যেত। তখন সিআইএ ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবির সাথে একটা প্ল্যানিং করে। যেহেতু এই মিশনটা গোপন করতে হতো তাই তারা এই ডিভাইস ইনস্টল করতে কোনো হেলিকপ্টার বা প্লেন ব্যবহার করতে পারতো না। ইভেন নন্দাদেবীর শৃঙ্গে প্লেন বা হেলিকপ্টার ল্যান্ড করতেও পারতো না। অন্যদিকে তারা নিজেদের কোনো স্পাইকে এই কাজে ব্যবহার করতে পারছিল না, কারণ এই কোল্ড ওয়ারের সময় ডাবল এজেন্ট নামে একটা টার্ম ভীষণই ফেমাস হয়েছিল, যেখানে একটা দেশের স্পাই তার নিজের দেশকেও বিশ্বাসঘাতকতা করত। তাই সিআইএ হোক বা আইবি তারা কেউই রিস্ক নিতে চাইছিল না। এই কারণে তাদের দরকার ছিল একটা এক্সপার্ট এবং বিশ্বস্ত মাউন্টেনিয়ারের টিম। সে সময় আমেরিকায় একজন এয়ারফোর্স জেনারেল ছিলেন কার্টিস লিমে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় বলেছিলেন যে আমরা এত পরিমাণে ভিয়েতনামে বম্বিং করব যে ভিয়েতনাম সেই আদিম যুগে ফিরে যাবে। তো এই কার্টিস একদিন ন্যাশনাল জিওগ্রাফির একটা পার্টিতে ছিলেন, আর এই পার্টিতেই তার সাথে দেখা হয় ব্যারি বিশপের। ব্যারি বিশপ পেশাগতভাবে একজন ফটোগ্রাফার ছিলেন, তবে ফটোগ্রাফির পাশাপাশি তিনি পর্বত আরোহণও করতেন এবং তিনি অলরেডি মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছিলেন। ব্যারি সেদিন পার্টিতে লিমের সাথে তার এভারেস্ট জয় নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন যে এভারেস্টের চূড়া থেকে ভারত এবং চীনের বহু দূর পর্যন্ত দেখা যায়, আর এই কথাটা লিমের মাথায় স্টাক করে যায়। এরই কয়েকদিন পর সিআইএ বিশপকে ডেকে পাঠায়। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই, আপনাদের অনেকে মনে হতে পারে যে আমি হয়তো কোনো মন গড়া কাহিনী বলছি। তো রিসেন্টলি ব্যারি বিশপের নাতি তাদের বাড়ির গ্যারেজ থেকে বেশ কিছু ডকুমেন্টস খুঁজে পায়, যার মধ্যে কয়েকটা ডায়েরিও ছিল। আর এই ডায়েরিগুলোর মধ্যেই ব্যারি বিশপ তার এই সম্পূর্ণ অ্যাডভেঞ্চারের কথা তুলে ধরেছিলেন। ইভেন তার ভিতরে এমন কিছু ডকুমেন্টস ছিল যেগুলো প্রমাণ করে যে ব্যারি বিশপ ওই মিশন চলাকালীন ছুটি নিয়েছিলেন। ইভেন তিনি মাউন্টেন ক্লাইম্বিংয়ের জন্য বেশ কিছু গিয়ার্সও কিনেছিলেন। তো এবার ফিরে আসি টপিকে। সিআইএ ব্যারি বিশপকে ডেকে পাঠায়, আর তারা এই মিশনের নাম রেখেছিল অপারেশন হ্যাট। এখানেই প্রথমবার ব্যারি বিশপের সাথে গোটা টিমের পরিচয় হয়। এই টিমের ভেতরে মোট 14 জন ছিল, যার মধ্যে ছিল বিখ্যাত আমেরিকান মাউন্টেনার রবার্ট স্ক্যালার, টম ফ্রস্ট, জিম ম্যাকার্থি, আর ভারতীয় মাউন্টেনার MS খলি, যিনি অলরেডি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন।
এছাড়া ছিলেন সোনাম ওয়াঙ্গাল, HCS রাওয়াত, GS রঘু, এছাড়াও ছিলেন কয়েকজন শেরপা। আর এই সম্পূর্ণ কাজটার জন্য প্রত্যেককে প্রতি মাসে $1,000 করে কম্পেনসেশন দেওয়া হতো, যার ভ্যালু আজকের দিনে প্রায় $10,000 বা প্রায় 9 লক্ষ টাকা। MS কোহলি ইন্ডিয়ান নেভির একজন অফিসার ছিলেন। তিনি যখন এভারেস্ট জয় করেছিলেন তখন তিনি 9 জনের একটা টিমকে লিড করেছিলেন এবং তারা সাকসেসফুলি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন। ফলে এই পুরো টিমকে লিড করার দায়িত্ব MS কোহলিকে দেওয়া হয়। এবার টিম তো সিলেক্ট হয়ে গিয়েছিল, ডিভাইসও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এখনও লোকেশন সিলেকশন হয়নি। CIA প্রথমে ভেবেছিল তারা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় এই অ্যান্টেনাটাকে ইনস্টল করবে, কারণ এভারেস্ট সব থেকে উঁচু হলেও সেটা ছিল নেপালে, আর CIA এই কাজের জন্য নেপালের সাহায্য নিতে চাইছিল না। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় 100 কেজিরও একটা ভারী ডিভাইসকে ইনস্টল করা এক প্রকার অসম্ভব ছিল। এই ঘটনার আগে কোনো মানুষ একবারই কাঞ্চনজঙ্ঘা জয় করতে পেরেছিল। কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের তুলনায় উচ্চতায় কম হলেও এখানে ক্লাইম্বিং করা ভীষণই বিপজ্জনক, তাই ক্যাপ্টেন কোহলি CIA-এর এই আইডিয়াটাকে রিজেক্ট করে দেন। আর এ সময় তাদের সামনে ছিল ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ নন্দা দেবী, যার উচ্চতা প্রায় 7,816 মিটার। CIA এবং IB যখন এই সবকিছু প্ল্যানিং করছিল, ঠিক তারই ভেতরে 14 মে 1965 চীন তাদের দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট করে। আর এই পারমাণবিক বোমার শক্তি আগের থেকে দ্বিগুণ ছিল, ফলে তাদেরকে তড়িঘড়ি এই লিসেনিং অ্যান্টিনাটাকে ইনস্টল করতে হতো। কিন্তু যে কোনো পর্বতশৃঙ্গে আরোহণ করার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, যে সময় পর্বতের আবহাওয়া শান্ত থাকে, তুষার ঝড়ের ভয় কম থাকে। কিন্তু এই মিশন এতটাই ডিলে হয়ে গিয়েছিল যে তাদের কাছে এই মিশনটাকে কমপ্লিট করার জন্য বেশি দিন সময় বাকি ছিল না। 1965 সালের সেপ্টেম্বর মাসে এই গোটা টিমটাকে হেলিকপ্টারে করে নন্দা দেবীর বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। আর এই বেস ক্যাম্প থেকে শুরু হয় তাদের মিশন। কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারে এতটা উঁচুতে আসার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, কারণ যে কোনো পর্বতে উঠতে গেলে ধীরে ধীরে উঠতে হয়, যেটাকে বলা হয় মাউন্টেন অ্যাক্লিমেটাইজেশন। এর মাধ্যমে শরীর আবহাওয়ার সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে পারে। আর এই অসুস্থতার কারণে এখানে মিশনে আরও ডিলে হয়ে যায়। এরপর সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয় ক্লাইম্বিং। একে তো পর্বতে ওঠা ভীষণই কষ্টসাধ্য ছিল, তার উপরে এই টিমের কাছে ছিল প্রায় কয়েকশো কেজি ওজনের ভারী অ্যান্টেনা এবং সেই নিউক্লিয়ার ডিভাইস। তবে জানলে শকড হবেন, CIA কাউকেই এই নিউক্লিয়ার জেনারেটরের বিপদের কথা জানায়নি। এই নিউক্লিয়ার জেনারেটরের ভেতরে ছিল 6টা প্লুটোনিয়াম 238-এর রড, যেগুলো ভীষণই তেজস্ক্রিয়, যেগুলো সরাসরি মানুষের সংস্পর্শে এলে কয়েকদিনের মধ্যে সেই মানুষটি ক্যান্সারে মারাও যেতে পারে। এই কারণে এই প্লুটোনিয়ামকে একটা মোটা সীসার বাক্সের মধ্যে রাখা হয়। ক্যাপ্টেন কোহলি তার বই স্পাইস ইন দ্য হিমালয়সে বলেন, ওই বাক্সটার ভেতরে থাকা প্লুটোনিয়াম এতটাই তেজস্ক্রিয় ছিল যে বাক্সটা সবসময় গরম হয়ে থাকত। আর তাদের সাথে থাকা শেরপারা এই জিনিসটা দেখে খুবই মজা পেত। তারা এই নিউক্লিয়ার ডিভাইসটাকে নিজেদের কাছে রাখত, ইভেন তারা টেন্টে ঘুমানোর সময় সেটাকে নিজেদের পাশে রাখত, তাদের টেন্ট গরম রাখার জন্য। কিন্তু তারা কেউ জানতো না যে এটা কতটা বিপজ্জনক। আর পরবর্তীকালে এটাও জানা যায়নি যে ওই শেরপাদের ওই নিউক্লিয়ার ডিভাইসটাকে ক্যারি করার জন্য কোনো ক্ষতি হয়েছিল কিনা। কিন্তু এই টিমের একজন জিম ম্যাকার্থি, তার টেস্টিক্যাল ক্যান্সার হয়েছিল। তার দাবি যে এটা ওই প্লুটোনিয়ামের কারণেই হয়েছিল। আর বলে দেয়, এই জিম ম্যাকার্থি আজও বেঁচে আছেন এবং তিনি 2025 সালে নিউ ইয়র্ক টাইমসে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি এই ইন্টারভিউতে বলেন যে 16 তারিখ যখন তারা নন্দা দেবীর ক্যাম্প 4-এ পৌঁছান, তারা ঠিক করেন তারা ওই দিনই পর্বতের শৃঙ্গে উঠবেন। কিন্তু হঠাৎই সেখানকার আবহাওয়া খারাপ হয়ে যায়। এখানে প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়। সেই ঝড়ের কারণে সামনে থাকা ব্যক্তিকেও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, এমনকি তারা ক্লাইম্বিং রোপও খুঁজে পাচ্ছিলেন না। এক কথায় এই আবহাওয়ায় বেশিক্ষণ থাকলে তাদের সাথে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আর ঠিক এই কারণেই বেস ক্যাম্প থেকে ক্যাপ্টেন কোহলি পুরো টিমটাকে ফেরত আসার অর্ডার দেন। সেই টিমটার কাছে এছাড়া আর কোনো অপশনও ছিল না। তারা ঠিক করেন আবহাওয়া ঠিক হয়ে গেলে তারা আবার ফিরে আসবেন। এই কারণে তারা নিজেদের কাছে থাকা সমস্ত রেডিও অ্যান্টেনা এবং সেই নিউক্লিয়ার জেনারেটরকে ওই স্থানে থাকা একটা ছোট বরফের গুহার মধ্যে রেখে দেন এবং সেগুলোকে দড়ি ও পেরেক দিয়ে বেঁধে রাখেন। এরপর পুরো টিমটাই নিচে চলে আসে। কিন্তু তারা যখন পুনরায় পর্বতে উঠতে যান, ক্লাইম্বিং করার যে উইন্ডো সেটা পার হয়ে যায়। সুতরাং তাদেরকে অপেক্ষা করতে হতো নেক্সট সিজনের জন্য। আর কয়েক মাস পর যখন এই টিমটা আবারও ক্যাম্প 4-এ পৌঁছায়, তারা সেখানে পৌঁছে লিটারেলি শকড হয়ে যান, কারণ সেখানে ওই জেনারেটরটা ছিল না। এমনকি যে বরফের গুহার ভেতরে তারা ওই নিউক্লিয়ার জেনারেটরটাকে রেখেছিলেন, সেই বরফের গুহাটাও সেখানে ছিল না। এটা ওই টিমের জন্য একটা ভীষণই বড় সেটব্যাক ছিল।
কিন্তু প্রশ্ন হচ্ছে ওই নিউক্লিয়ার ডিভাইসটা তাহলে গেল কোথায়? তারা ধারণা করেন যে হয়তো পর্বতের এই অংশে বরফের ধস নেমেছিল, যে কারণে ডিভাইসটা হয়তো নন্দাদেবীর কোনো গভীর খাদে বরফের নিচে পড়ে গেছে। মানে এক কথায় এই মিশন ফেইল হয়ে গেছে। তবে নন্দাদেবীর মিশন ফেইল হলেও সিআইএ বা আইবি তারা কিন্তু হার মানেনি। 1967 সালে তারা নন্দাদেবীর কাছেই থাকা একটা তুলনামূলক কম উঁচু পর্বতে এই রেডিও অ্যান্টেনা সেট করেন। কিন্তু এই রেডিও সেট পর থেকে এখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। মাঝে মাঝেই এর সিগন্যাল বন্ধ হয়ে যেত। প্রথমে সায়েন্টিস্টরা ভাবেন এটা হয়তো তুষার ঝড়ের কারণে হচ্ছে, কিন্তু পরে যখন টোটালি সিগন্যাল অফ হয়ে যায় তখন তারা আবারও একটা টিমকে এই ডিভাইসটার কাছে পাঠান। আর সেখানে গিয়ে তারা দেখতে পান ওই নিউক্লিয়ার ডিভাইসটাকে তারা যেখানে রেখেছিলেন সেটা ওই স্থানে থাকা বরফে একটা বড় সড়ো গর্ত তৈরি করে ফেলেছে, এবং ওই ডিভাইসটার হিটের কারণে আশেপাশের বরফ ক্রমাগত গলছে এবং ওই ডিভাইসটা ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে। আর এটা দেখে সিআইএ এবং আইবি ধারণা করে যে নন্দাদেবীর শৃঙ্গে তারা যে ডিভাইসটাকে রেখে এসেছিল সেটার সাথেও হয়তো এমনই কিছু ঘটেছে। আর ঠিক এই কারণেই 2021 সালে যখন উত্তরাখণ্ডে হঠাৎ করে বন্যা শুরু হয় তখন অনেকেই ভাবেন যে হয়তো ওই ডিভাইসটা হিমালয়ের কোনো বড় গ্লেশিয়ারকে গলিয়ে দিয়েছে, যে কারণে হঠাৎ করে বন্যাটা হয়েছে। যদিও এই জিনিসটা কিন্তু প্রমাণিত নয়। আর এখানেই আসে একটা বড় প্রশ্ন যে ওই ডিভাইসটা তাহলে আজকে কোথায় রয়েছে? 1965 সালে সেই ডিভাইসটা কি আজও ওই একই কন্ডিশনে রয়েছে? এতদিনে তো এটা নষ্ট হয়ে যাওয়ার কথা। তো বলে দেই, 1965 সালে অপারেশন হ্যাট ফেইল হবার পরেও ভারত সরকার এই ডিভাইসটার খোঁজ করেছিল। এমনকি 1978 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেসাই ছিলেন, তিনি নন্দাদেবীতে একটা টিম পাঠিয়ে চেক করেছিলেন ওখানকার আশেপাশের কোনো এলাকায় রেডিয়েশনের কোনো প্রভাব আছে কিনা। কিন্তু সায়েন্টিস্টরা ওখানে কোনো রেডিয়েশনের উপস্থিতি পাননি। আর নেক্সট যে অ্যান্সার, যে 1965 সালে সেই ডিভাইসটা কি আজও সক্রিয়? উত্তর হচ্ছে হ্যাঁ। এর কারণ হচ্ছে এই যে প্লুটোনিয়াম পদার্থটা, এটার আয়ু অনেক বেশি। বলা হয় এর হাফ লাইফ 88 বছর। মানে যে 56 কেজি প্লুটোনিয়াম ছিল সেটার অর্ধেক ক্ষয় হতে সময় লাগবে 88 বছর। বাকি 28 কেজি আবার ক্ষয় হতে লাগবে আরও 88 বছর। আর এইভাবে একটা কন্টিনিউয়াস সাইকেল চলতে থাকে। অর্থাৎ এই ডিভাইসটা আগামী প্রায় কয়েক শতাব্দী ধরে অ্যাক্টিভ থাকবে। আর এটাই আজকের দিনে বিজ্ঞানীদের সবথেকে বড় চিন্তার কারণ। এই নন্দাদেবীর পাশ থেকেই বয়ে চলেছে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী, এমনকি গঙ্গাও। যে গঙ্গা নদীর ধারে বসবাস করে ভারতের কোটি কোটি মানুষ। এমনকি বাংলাদেশেও এই গঙ্গার জল পৌঁছায়। তাই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যদি কোনোভাবে বরফ গলে ওই ডিভাইসটা গঙ্গার জলের সংস্পর্শে আসে তাহলে তার ফল হবে ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষের শরীরে ঢুকবে তেজস্ক্রিয় প্লুটোনিয়াম, যার পরিণতি নির্মম মৃত্যু। বা যদি এই হারিয়ে যাওয়া প্লুটোনিয়াম কখনো কোনো আতঙ্কবাদী সংস্থার হাতে পড়ে, তারা এটা দিয়ে বানাতে পারবে একটা ডার্টি বম, যেটা নিউক্লিয়ার বমের মতো পাওয়ারফুল তো নয়, কিন্তু এটা হিউজ লেভেলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। সুতরাং এই ডিভাইসকে খুঁজে বের করা আমাদের ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা করবে কে? আর এই ভিডিওটা দেখে আমি জানি না কারোর মাথায় প্রশ্নটা এসছে কিনা, আমার মাথায় তো এসেছিল। সেটা হচ্ছে সিআইএ হঠাৎ করে ভারতের সাথে কেন সন্ধি করলো? তারা তো পাকিস্তানের সাথে চুক্তি করতে পারত এই মিশনের জন্য। কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ K2, মানে যাকে বলা হয় গডউইন অস্টিন। তাহলে তারা পাকিস্তানকে কেন এই মিশনে নিল না? এর কয়েকটা কারণ ছিল। একটা হচ্ছে আমেরিকার লক্ষ্য ছিল চীনের লুপনুর নিউক্লিয়ার সাইটে নজর রাখা, কিন্তু K2 থেকে এই লুপনুরের ডিস্টেন্স বা ডিরেকশন অন্যদিকে ছিল। আর সে সময় মানে 1963 সালে চীন এবং পাকিস্তানের বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছিল। অন্যদিকে ভারতের কাছে চীনের বিরুদ্ধে যাওয়ার জন্য স্ট্রং মোটিভও ছিল, এবং ভারতের ইন্টেলিজেন্স পাকিস্তানের তুলনায় সে সময় অনেক বেশি রিলায়েবল ছিল, যে কারণে আমেরিকা ভারতের হেল্প নিয়েছিল। যদিও পরবর্তী কয়েক বছরের মধ্যেই সিআইএ এই ধরনের অ্যান্টেনার ব্যবহার টোটালি বন্ধ করে দিয়েছিল, কারণ ততদিনে স্পাই ইউনিভার্সে প্রবেশ করেছিল স্যাটেলাইট। আচ্ছা, আপনার কি মনে হয় এই নিউক্লিয়ার ডিভাইস কি এখনও নন্দাদেবীর কোথাও লুকিয়ে রয়েছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।